প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বরিশাল বোর্ড 2019-এর সৃজনশীল 8। এটি হচ্ছে আমাদের এই প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। এটির ক দাগে বলা আছে এরকম যে অনাদি পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, মানে কুরিন খরচ এক কথায় বলতে গেলে, কারণ কুরিন খরচ যে কথা অনাদি পাওনা খরচ একই কথা। তাহলে কুরিন খরচ নির্ণয় করতে গেলে বা অনাদি পাওনা খরচ নির্ণয় করতে গেলে 4টি স্টেপ ফলো করতে হয়। প্রথমেই লিখতে হয় যে কুরিন, তার সাথে নতুন কুরিন যোগ, নতুন কুরিন সঞ্চিতি যোগ করতে এবং পুরাতন কুরিন সঞ্চিতিটা আমাদের বিয়োগ করতে হয়। এটা আমাদের কুরিন খরচ বা অনাদি পাওনা খরচের নির্ণয়ের ফরম্যাট। এখন এই তথ্যগুলো আমাদের খুঁজে বের করতে হবে আমাদের প্রশ্ন থেকে। দেখতে পাচ্ছ আমি প্রশ্ন দিয়ে দিয়েছি। প্রশ্ন থেকে প্রথমে আমাদের দরকার অনাদি পাওনা মানে কুরিন। তাহলে অনাদি পাওনা দেখতে পাচ্ছি এখানে শুধু স্পেসিফিকলি অনাদি পাওনা নামে কোনো তথ্য নেই। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে অনাদি পাওনা অবলম্বন, এরকম একটা কথা বলা আছে। তাহলে অনাদি পাওনা অবলম্বন কথার দ্বারা এটা বোঝায় যে এখন আমার এটাকে অবলম্বন করতে হবে, মানে এটাকে এখন খরচে পরিণত করতে হবে। তাহলে এটাকে বলবো নতুন কুরিন। এটা হচ্ছে নতুন কুরিন, কারণ এই অনাদি পাওনাটা আগে থেকে লিখিত ছিল না, এটাকে আমরা বলবো অলিখিত অনাদি পাওনা। আর অলিখিত অনাদি পাওনা যে কথা, নতুন কুরিন একই কথা, মানে নতুন অনাদি পাওনা একই কথা। তাহলে লিখলাম, তাহলে প্রথমটা নেই যার জন্য আমরা 0 ব্যবহার করলাম, আর দ্বিতীয়টা মানে নতুন কুরিন আমরা পেয়েছি 2300 টাকা, লিখলাম এটা আমাদের নতুন কুরিন। এখন কাজ হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি বের করতে হবে। নতুন কুরিন সঞ্চিতি সাধারণত পার্সেন্টেজ আকারে আমাদের বের করতে হয়। নতুন কুরিন সঞ্চিতিটা আমরা পার্সেন্টেজ আকারে বের করব। বলা আছে যে নতুন কুরিন বা নতুন অনাদি পাওনা সঞ্চিতি 5% ধরতে হবে, অনাদি পাওনা সঞ্চিতি 5% ধার্য করতে হবে। আর এই 5% ধার্য করতে হবে আমাদের দেনাদারের উপরে। আর উদ্দীপকে স্পষ্ট দেনাদারের পরিমাণ মানে প্রাপ্য হিসাবের পরিমাণ স্পষ্ট বলা আছে যে 32,300 টাকা। 32,300 টাকা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ। এখন কথা হচ্ছে প্রাপ্য হিসাবকে যদি বৃদ্ধি করে এমন কোনো এন্ট্রি থাকে তাহলে যোগ করতে হবে, আর যদি প্রাপ্য হিসাবকে হ্রাস করে এরকম কোনো এন্ট্রি থাকে তাহলে আমাদের এটাকে বিয়োগ করতে হবে। ধারে বিক্রয়, এর নিচে স্পষ্ট বলা আছে ধারে বিক্রয়, তাহলে ধারে বিক্রয় অবশ্যই প্রাপ্য হিসাবকে বৃদ্ধি করে 50,000 টাকা, তাহলে এটার সাথে এটা যোগ হবে। আর নতুন কুরিন মানে নতুন কুরিন যে কথা, আমি আবারও বলছি নতুন কুরিন যে কথা, নতুন অনাদি পাওনা একই কথা। তাহলে যেটা বলা ছিল যে অবলম্বন করতে হবে এরকমটা, তাহলে এটা বাদ দিতে হবে, কারণ এটা আমাদের দেনাদারকে হ্রাস করে। তাহলে এটার সাথে এটা যোগ হলো, আর এই 2300 টাকা আমাদের বিয়োগ করতে হবে, কারণ এই নতুন কুরিনটা আমাদের দেনাদারকে হ্রাস করে, এজন্য বিয়োগ করতে হবে। তারপরে যা থাকবে তাকে আমরা 5% করব। এটা যোগ করলাম, এটা বিয়োগ করলাম, তাকে 5% করলাম, তাহলে আমাদের টাকা হচ্ছে 4000 টাকা। এটা হচ্ছে আমাদের নতুন কুরিন সঞ্চিতির টাকাটা। আর শুধু বাকি রইল আমাদের পুরাতনটা। পুরাতন কুরিন সঞ্চিতিটা প্রশ্ন বরাবরই বলা থাকে। পুরাতন কুরিন সঞ্চিতিটা প্রশ্ন বলা আছে স্পষ্ট যে 3000 টাকা, যে এই অনাদি পাওনা সঞ্চিতি 3000 টাকা স্পষ্ট দেখতে পাচ্ছি বলা আছে অনাদি পাওনা সঞ্চিতি 3000 টাকা। তাহলে এটা লিখলাম। এখন কথা হচ্ছে এটি যোগ করবো আর এটা বাদ দিব, তাহলে উত্তর হচ্ছে আমাদের 3300 টাকা। এটাই আমাদের ক দাগের উত্তর। এই হচ্ছে আমাদের খ দাগটা। খ দাগে বলেছে যেন জাবেদা দাখিলা প্রস্তুত করি, প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত করি। আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে সাধারণত জাবেদা 4টির, একটি লিখিত, তারপরে অলিখিত, সঞ্চিতি, বন্ধ। এই দিক দিয়ে আসলে লিখতে হয় না, আমি বোঝার জন্য এগুলো লিখছি। আমাদের তারিখের করে এরকমভাবে লিখতে হয় না। তাহলে আমি আবার বলছি 4টি জাবেদা হয় অধ্যায়ের ক্ষেত্রে, লিখিত, অলিখিত, সঞ্চিতি, বন্ধের। প্রশ্নে যদি আমাদের যে লিখিত অনাদি পাওনাটা মানে শুধু কুরিনটা থাকতো, আমরা কিছুক্ষণ আগে যে কাজটা করেছিলাম কত আগে, সেখানে কিন্তু শুধু কুরিনের টাকাটা ছিল না। যদি থাকতো তাহলে আমরা লিখিত জাবেদা দিতাম, কিন্তু শুধু ছিল নতুন কুরিনের টাকাটা, এটাকে বলি আমরা অলিখিত কুরিন বা অলিখিত অনাদি পাওনা। আর তারপরে হচ্ছে আমাদের সঞ্চিতি এবং তারপরে হচ্ছে বন্ধের, এগুলো বরাবরই থাকে, সঞ্চিতিটাও থাকে, বন্ধেরটাও থাকে, কিন্তু এখানে লিখিতটা নেই। এই অঙ্কে অলিখিতটা শুধু রয়েছে। তাহলে আমাদের এই জাবেদাটা দিতে হচ্ছে না, জাবেদা দিতে হচ্ছে 3টি, লিখিত, অলিখিত, সঞ্চিতি, বন্ধ। অলিখিত, সঞ্চিতি, বন্ধ। তাহলে অলিখিত জাবেদা একদম আমাদের একদম মুখস্থ রাখতে হবে। অলিখিত জাবেদা হচ্ছে অনাদি পাওনা সঞ্চিতি ডেবিট, দানাদার হিসাব ক্রেডিট। যদি লিখিত থাকতো তো আমরা সেম জাবেদা দিতাম, হয়তো বা অ্যামাউন্টটা চেঞ্জ হতো, যে লিখিতর অ্যামাউন্ট হয়তো দেওয়া থাকতো অন্য একটা, আর অলিখিতর অন্য একটা, কিন্তু জাবেদা সেমই। তাহলে এখন আমাদের লিখিতর দরকার নেই, শুধু অলিখিত জাবেদাটা অনাদি পাওনা সঞ্চিতি ডেবিট, দানাদার হিসাব ক্রেডিট। অলিখিতর পরিমাণটা স্পষ্ট বলেছিল যে অনাদি পাওনা অবলম্বন এরকম নামে ছিল, টাকা ছিল 2300 টাকা, ডেবিটও লিখলাম, ক্রেডিটও লিখলাম। আচ্ছা, আর এটাকে পরে বোঝাচ্ছি। তারপরে আমাদের এই সঞ্চিতি জাবেদা দিতে হবে। সঞ্চিতি জাবেদা একদম মুখস্থ, অনাদি পাওনা ডেবিট, অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট, অনাদি পাওনা ডেবিট, অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট।
আর এই সঞ্চিতিটাকে জাস্ট আমাদের বন্ধ করতে হবে। তাহলে বন্ধ যাবে ধরবে এরকম আয় বিবরণী ডেবিট, অনাদি পাওনা হিসাব ক্রেডিট। এই অধ্যায়ের ক্ষেত্রে বরাবর এই যাবে এগুলো আসে। তাহলে এই সঞ্চিতিটাকে জাস্ট বন্ধ করবো, তাহলে বন্ধ যাবে তো হচ্ছে আয় বিবরণী ডেবিট, অনাদি পাওনা হিসাব ক্রেডিট। আর এখানে টাকা হবে আমাদের কাজের টাকাটা। কদ আগে যে কাজটা করেছিলাম, কাজ করে যা পেয়েছিলাম, কদ আগে আমরা কাজ করে টাকা পেয়েছিলাম 3300, এই কাজের টাকাটা এই বসাবো, যার জন্য ডেবিটও লিখলাম ক্রেডিটও লিখলাম। আর এই টাকাটাকে যেহেতু আমরা এই সঞ্চিতির যেহেতু এখানে বন্ধ করব, তাহলে এই সেম টাকাটাই হবে এখানে। তাহলে এই আয় বিবরণীর ক্ষেত্রে ডেবিটে এই টাকাটাই লিখবো, অনাদি পাওনার ক্ষেত্রে এই টাকাটাই লিখবো। এখন কথা হচ্ছে এই জাবেদাটা কেন আসলো? প্রশ্নে কিন্তু স্পষ্ট বলা ছিল যে ধারে বিক্রয়, ধারে বিক্রয় অবশ্যই একটা লেনদেন, যার জন্য আমাদের অতিরিক্ত এই জাবেদাটা দিতে হচ্ছে। আর আদারস আমাদের এই জাবেদারা আসে না, স্বাভাবিকভাবে খুব কম আসে, শুধু এইগুলাই আসে। কিন্তু আজকে এই জাবেদারা আসার কারণ প্রশ্নে বলা ছিল ধারে বিক্রয়, আর ধারে বিক্রয় পরিমাণ ছিল 50,000 টাকা। তাহলে অতিরিক্ত আমরা একটা জাবেদা দিলাম, আমরা সালটা উল্লেখ করলাম, উল্লেখ করে এই জাবেদারা আনবো অতিরিক্ত। কি ধারে বিক্রয় জাবেদা হচ্ছে দানাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা আমরা আরও আগের থেকেও জানি। তাহলে দানাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অ্যামাউন্টটা হচ্ছে 50, অ্যামাউন্ট ছিল 50, লিখলাম ডেবিটে, লিখলাম ক্রেডিটেও। এই ছিল মূলত আমাদের জাবেদা দাখিলাটা। আর এই জাবেদা দাখিলাটা অবশ্যই আমাদের এই পরবর্তীতে যখন খতিয়ান করব এই গদাকে, তখন আমাদের কাজে দিবে এই জাবেদা দাখিলাটা। গদাগের প্রথমে বলেছে যে অনাদি পাওনা হিসাবের খতিয়ান করতে, তারপরে করতে অনাদি পাওনা সঞ্চিতি। তাহলে প্রথমে আমরা অনাদি পাওনার খতিয়ানটা করছি, খতিয়ানের চলমান যে নিয়মে করলাম। এখন অনাদি পাওনা কথা দেখতে হবে জাবেদায় কতবার উল্লেখ করা আছে অনাদি পাওনা কথাটা। অনাদি পাওনা কথা দেখতে পাচ্ছি এইখানে একবার রয়েছে, এইখানে একবার রয়েছে, দুইবার অনাদি পাওনা কথাটা উল্লেখ করা আছে। তাহলে প্রথম অনাদি পাওনার বিপরীতে হচ্ছে অনাদি পাওনা সঞ্চিতি, আর দ্বিতীয় যে অনাদি পাওনাটা তার বিপরীতে হচ্ছে আয় বিবরণী। তাহলে এই দুইটা আমরা নাম ব্যবহার করবো, কারণ খতিয়ান করতে গেলে বিপরীত নামটা ব্যবহার করতে হয়। তাহলে এটার বিপরীতে হবে অনাদি পাওনা সঞ্চিতি, আর এটার বিপরীতে হবে অনাদি এই আয় বিবরণী। এই দুইটা নাম আমরা লিখবো। আর টাকা তো সেমই দেখতে পাচ্ছি, এই লিখলাম আমরা অনাদি পাওনা সঞ্চিতি, আর তারপরটা ছিল আয় বিবরণী লিখলাম। এখন অ্যামাউন্টটা যেহেতু এখানে দুইটা নাম, প্রথম অ্যামাউন্টটা কিন্তু আমাদের প্রথমে অনাদি পাওনার এই কাজটার ক্ষেত্রে কিন্তু ছিল ডেবিট দিক দিয়ে অনাদি পাওনা, যার জন্য ডেবিট লিখলাম। আর এই জায়গায় আয় বিবরণীর ক্ষেত্রে কিন্তু অনাদি পাওনার পজিশন ছিল ক্রেডিট দিকে, যার জন্য লিখলাম ক্রেডিট দিক দিয়ে। এই ব্যালেন্সটা ডেবিট, যার দিক দিয়ে আমরা ডেবিটে লিখলাম, এটা ডেবিট কিন্তু এটা ক্রেডিট দিকে রয়েছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 0। এই হলো আমাদের অনাদি পাওনার কাজটা। এখন করবো অনাদি পাওনার সঞ্চিতির কাজটা। এই হচ্ছে আমাদের অনাদি পাওনা সঞ্চিতির কাজটা। অনাদি পাওনা সঞ্চিতির ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষণীয় বিষয় হবে তার একটা ব্যালেন্স বিধি দেওয়া থাকবে প্রশ্নে, অগ্রিম একটা টাকা দেওয়া থাকবে উদ্বৃত্ত। তাহলে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে অনাদি পাওনা সঞ্চিতির একটা উদ্বৃত্ত দেওয়া যায় 3000 টাকা, স্পষ্ট লাইনে দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু উদ্বৃত্ত ছিল, যার জন্য আমরা ব্যালেন্স বিধি লিখবো। আর এটা অনাদি পাওনা সঞ্চিতি যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, এটা ক্রেডিট পাশেই লিখবো। তারপরে অনাদি পাওনা সঞ্চিতির কথাটা কতবার জাবেদা আছে তা দেখবো। জাবেদায় কতবার আছে অনাদি পাওনা সঞ্চিতি কথাটা? এই জায়গায় একবার আছে অনাদি পাওনা সঞ্চিতি, আবার এই জায়গায় একবার আছে অনাদি পাওনা সঞ্চিতি। আমি দেখতে পাচ্ছি দুইবার অনাদি পাওনা সঞ্চিতি আছে। তাহলে প্রথম অনাদি পাওনা সঞ্চিতির বিপরীত নাম হচ্ছে দেনাদার, আর অ্যামাউন্টটা হচ্ছে 2300। আর দ্বিতীয় হচ্ছে অনাদি পাওনা সঞ্চিতি, তার পরিমাণটা হচ্ছে 3300। তাহলে আমরা দুইবার পাচ্ছি, প্রথমটির বিপরীতে থাকবে দেনাদার, আর দ্বিতীয়টির বিপরীতে থাকবে অনাদি পাওনা। এই যে লিখলাম দেনাদার, আর দ্বিতীয়টি হচ্ছে অনাদি পাওনা। প্রথমটি টাকা ছিল কিন্তু অনাদি পাওনা সঞ্চিতি ডেবিটের ছিল, এবং টাকা ছিল 2300 টাকা, 2300। আর এই জায়গায় যে অনাদি পাওনা বিপরীত নাম ব্যবহার করেছি, কিন্তু এখানে অনাদি পাওনা সঞ্চিতি পজিশনটা ছিল ক্রেডিট দিকে, টাকা ছিল 3300, যার জন্য আমরা ক্রেডিট দিকে 3300 লিখলাম। এখন আমাদের ব্যালেন্সটা নামাতে হবে। এই টাকাটা হচ্ছে ক্রেডিট পাশে, আর এটা হচ্ছে ডেবিট। তাহলে এটা থেকে এটা বাদ দিব, তাহলে থাকছে ক্রেডিট পাশে আর আমাদের 700 টাকা। আর এই 700 টাকা হচ্ছে এখন ক্রেডিটে, কিন্তু এই ফিগারটা হচ্ছে আমাদের ক্রেডিটই। তাহলে এই দুইটা আমাদের সেম, মানে মিলে রয়েছে, মিলে থাকলে আমাদের যোগ করবো। এটাও ক্রেডিটে, এটাও ক্রেডিটে থাকলে আমাদের যোগ করতে হবে। তাহলে এই দুইটা ফিগার যদি যোগ করে আমাদের হবে 4000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের অনাদি পাওনা সঞ্চিতির উত্তর।